আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি সাব্বির কাজী আহমদ, পার্কচেস্টার জামে মসজিদ ব্রঙ্কসের অনেক দিন ধরে সদস্য। একবার আমি কি বলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। মোট 3বার ইলেকশন করছি। একবার প্রথমবার জিতছিলাম, তারপর জিতি নাই। প্রথমবারও জেতার পরে আমি 8 মাস পরে পদত্যাগ করছিলাম। বাট বিফোর অল দিস, আমি যেই জিনিসটা বলতে চাইতেছি, সম্মানিত পার্কচেস্টার মসজিদের মুসল্লি, সদস্য, রেগুলার সদস্য এবং আজীবন সদস্যবৃন্দ, সকলের জন্য আমার এইটুকু বলা, পরবর্তী সময়টায় যে আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইনডিড, নিশ্চয়ই আপনার মৃত্যু হবে এবং তাহারাও মরিবে। এদিকে একটা হাদিস বলতেছি আমি এখন আপনাদেরকে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে বিলুপ্ত করার মাধ্যমে তা কেড়ে নেবেন না, বরং তিনি আলিমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে ইলমকেও তুলে নেবেন। অতএব যখন কোনো আলিম অবশিষ্ট থাকবে না, তখন জনগণ অজ্ঞ ও মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা কোনো ইলম না থাকা সত্ত্বেও সিদ্ধান্ত দিবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, জনগণকেও পথভ্রষ্ট হবে। ইবনে মাজা, সুনান ইবনে মাজার 100 শুধু 52 নম্বর আয়াত, প্রথম খণ্ডের 52 নম্বর হাদিস এটা। আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন এই নির্বাচনে আমরা কেন অংশগ্রহণ করলাম না। দেখেন, নির্বাচনে গ্রহণ করার জন্য অথবা বিজয়ী হওয়ার জন্য অথবা নেতৃত্ব করার জন্য আমি সাব্বির কখনো নির্বাচন করি নাই। এই মসজিদের 87 সাল থেকে এখন পর্যন্ত যত কার্যক্রম, তাতে নানানভাবে জড়িত ছিলাম। পজিটিভ, মাঝে মাঝে যাইতাম, ভোট দিতাম, আমি তখন কুইন্সে থাকতাম। কিন্তু পরবর্তী যখন ব্রঙ্কসে এলাম, তখন বাধ্য হয়ে বলবো, আমাকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় এবং তখন 15 জন নির্বাচিত হইতেন। সেখান থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি ইত্যাদি করা হইতো। তখন আমাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করা হয়েছিল। নির্বাচিত হওয়ার পরপরই আমি সেক্রেটারি জনাব মুস্তাক আহমেদ চৌধুরী সাহেবকে যথাসাধ্য চেষ্টা করেছি সহযোগিতা করার, কিন্তু আমি সহযোগিতা করতে পারি নাই নানান কারণে। আমি প্রত্যেকটা মিটিংয়ে ছিলাম, প্রত্যেকটা কিসে ছিলাম। শেষে যখন 8 মাস পরে 28 আগস্ট 2016 যখন প্রথম জেনারেল মিটিং হয়, সেখানে সংবিধান সংশোধনের কথা ছিল এবং গঠনতন্ত্রের সংবিধান সংশোধনীতে যেটা বলা আছে ওইটা মোতাবেক যখন সদস্যদেরকে 2 সপ্তাহ আগে যখন মানে এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজ পাঠানো হয়, মিটিংয়ের দিন উপস্থিত সময়ে তারা সেই এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজ বদল করে দেন। এবং এই যে 8 মাস ছিলাম আমি, 8 মাসে আমি পুনঃভাবে বলার পরেও কোনো একটা মিটিংয়ের কোনো মিনিটস আমি পাই নাই। মিনিটস রাখা এই মসজিদে একটা গুরুতর অন্যায় মনে হচ্ছে। 2021 সালে নানান কারণে, 2021 সালে আপনারা জানেন, 2018-19-এর যে কমিটি, এখানে 2টা কমিটি হয়েছিল। এরপরে বোর্ড অফ ট্রাস্টি দায়িত্ব নিয়েছিলেন। বোর্ড অফ ট্রাস্টি দায়িত্ব নেওয়ার পরে বোর্ড অফ ট্রাস্টি দায়িত্ব নেওয়ার পরে তারা একটা অডিট কমিটি করছিলেন। এটা অডিট কমিটির রিপোর্ট, আপনারা এটা দেখতে পারবেন tinyurl.com/pjmi audit21-english.com এইখানে এটা হলো প্রথম অডিট 27 ইংরেজি থেকে এখন পর্যন্ত। আচ্ছা, এর ভিতরে কি হয়? এর ভিতরে ফাইন্যান্সের হিসাবটা আমি পরে যাই, শুধু এটা বলি যে কোনো মিনিটস এই মসজিদে রাখা হয় না।
কেউ কারো কোনো দায়িত্ব পালন করে না। প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার এই তিনজন মিলেমিশে যা ইচ্ছা তাই করে, কারণ তাদের নামের আন্ডারে ব্যাংক পরিচালিত হয়। এবং যখনই নূতন কমিটি আসে তারা মেকশিওর করে তাদের সমমনা লোকজন যাতে আসে, কারণ যখনই যে কমিটি থাকে তখনই মসজিদের পয়সা ব্যবহার করে, এই অডিট রিপোর্ট সাক্ষী, মসজিদের পয়সা ব্যবহার করে তারা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মেম্বার বানায়। এখানে পরিষ্কারভাবে লিখিত আছে এটা মসজিদে $6,000 খরচ করে শাখাওয়াত আলী সাহেবের চেয়ারম্যানশিপে এবং একজন চৌধুরী সালাম চৌধুরী সাহেবের কি মানে কমপ্লিট অডিট রিপোর্ট 2018 এবং 19 সালে। সো এইটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে, তারা ফ্রাইডে শিট একভাবে প্রথম হয়, তারপর আরেকবার জমা করে অন্যভাবে, পয়সাটা একই দেখানো হয় কিন্তু এর ভিতরে অনেকগুলো মেম্বার জমা হয়। এই মেম্বার ইনফ্লুয়েন্স করে তারা মেকশিওর করে যাতে আর কেউ তাদের সমমনা ছাড়া আর কেউ না যেতে পারে, কারণ এক কমিটি আরেক কমিটিকে যখন দায়িত্ব হস্তান্তর করে তখন শুধুমাত্র, আই রিপিট, শুধুমাত্র ব্যাংকের হিসাবটা শুধু ব্যাংক অ্যাকাউন্টটা শুধু ট্রান্সফার করা হয়। এইটা শুধু কি এই জন্য যে ওইখানে গেলে ক্রেডিটটা ভালো থাকবে, মসজিদে অনেক পয়সা আছে, ওই সময় অনেক কিছু করা যাবে, আমি জানি না, বাট এটা ছাড়া আমি আর কোনো রিজনও দেখি না। এনিওয়ে, কি বলবো সম্মানিত মুসল্লিয়ান, অনেক ব্যাপার ফাইন্যান্সের সাইডটা আমি বাদ দিতেছি আবারও। এখন আসেন এই ইলেকশনে কেন আমরা অংশগ্রহণ করলাম না। এই ইলেকশনে অংশগ্রহণ করার জন্য যে স্টিপুলেশন হয়েছিল কোর্টের মাধ্যমে, এই স্টিপুলেশনের মধ্যে পরিষ্কার বলা আছে যে all applications and membership for the past 2 years and going forward shall be examined by the Election Commission as to the bona fides and whether the membership was funded by mosque funds. If any such conduct is found to have taken place, the member shall be disqualified for voting. এই জিনিসটা তারা আমাদের যে তিনজন কমিশন ছিল তারা দেখায় নাই, এবং তারা এই মেম্বারশিপের ব্যাপারটা তারা বলছে আমরা দেখছি এখানে কোনো গভর্নমেন্ট নাই। মনে রাখবেন এরা হলো তারাই যারা মিনিমাম দুইজন এই ইলেকশন কমিশনে যেতেই পারে না, কারণ মসজিদের যে রেস্ট্রিকশন আছে, কোনো কালচারাল কর্পোরেশন বা সংগঠনে জড়িত থাকলে কেউ মসজিদে ইলেকশন করতে পারবে না, কোনো দায়িত্ব নিতে পারবে না। তারা কিভাবে ইলেকশন কমিশনার হয়, নাম আপনারা জানেন, আমি নাম যতটা সম্ভব চেষ্টা করব কম বলতে, ঠিক আছে? নাম যত সম্ভব কম বলতে চেষ্টা করবো, শুধু কয়েকটা নাম আমি বলবো যেগুলা অডিট রিপোর্টে আসছে। কিন্তু এই যে জিনিসটা মেম্বারশিপের ব্যাপারটা, মেম্বারশিপের সংবিধানে বলছে যে মেম্বারশিপ হতে হবে আগস্টের 31 তারিখের ভিতরে, এবং আগস্টের 31 তারিখ অথবা তার ভিতরে ইলেকশন কমিশন গঠিত হইতে হবে। এই যে 5 জন ইলেকশন কমিশন গঠিত হয়েছে তারা হয়েছে সেপ্টেম্বরে, কারণ কার্যকরী কমিটির ওয়াকিফাল জনগণ যারা ইংরেজিতে আমার চেয়ে পটু, তারা 5ম সংশোধনী অনুযায়ী তারা সেপ্টেম্বরে করছেন, কিন্তু 5ম সংশোধনীকে 6ষ্ঠ সংশোধনী কমপ্লিটলি বাতিল করে দিছে। অতএব 4র্থ সংশোধনীতে যা আছে সেটাই ফাইনাল, এবং সেই অনুযায়ী 4র্থ সংশোধনী বলতেছে যে 31শে আগস্টের ভিতরে ইলেকশন কমিশন গঠিত হবে, ভোটার মেম্বারশিপ সব অ্যাকসেপ্টেড হতে হবে, এবং খসড়া ভোটার লিস্ট ইলেকশন কমিশনারকে দিতে হবে। ইলেকশন কমিশনার এগুলা যাচাই বাছাই করে তারা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবেন। তারা যাচাই বাছাই শেষে তারা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবেন, এবং তারাই ফাইনাল ভোটার লিস্ট করতে পারেন, কার্যকরী কমিটি এটার দায়িত্ব না। এরপরে
আরেকটা সাংবিধানিক ব্যাপার হলো যে মেম্বারশিপ করতে হলে প্রতি মাসে যতগুলা মেম্বার হয় প্রত্যেক মেম্বারের নাম বোর্ডে টাঙ্গাতে হয়। আমি সময় বেশি লাগবে, এই জন্য আমি সব সাংবিধানিক আইনগুলো আনতেছি না এখন, কিন্তু মানে সাংবিধানিক যে আর্টিকেল এবং ধারা উপধারা এই নাম্বারগুলো আমি দিচ্ছি না, কিন্তু এই জিনিসগুলা যে টাঙ্গানো, এটা হলে হয় কি যে প্রতি মাসে 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 যদি টাঙ্গানো হয়, বছর শেষে মোট কতগুলো হলো অটোমেটিক চলে আসে। এই জিনিসটা তারা করেন না, না করে তারা বছর শেষ এই আগস্টের ভিতরে যে একটা মেম্বারশিপ ড্রাইভ করেন, ওইটাতে তারা এমনভাবে তাদের পছন্দনীয় মেম্বারশিপ ইনপুট করেন, ওই যে বললাম আগে ওই পয়সাগুলো কী করে অদল বদল করে, তো ওইটা মানে আর কারো দ্বারা এখানে ইলেকশন করে জিতে আসার কোনো সুযোগ নেই। তারা একই জায়গার থেকে আসতে হবে, তারা আসে। দেখেন 87 ইংরেজির থেকে এখন পর্যন্ত একই অবস্থা চলতে আছে। তো এই ইলেকশনে আরেকটা জিনিস যেটা করছে তারা, যে এখানে বলছে যে আমরা যখন আর্বিট্রেশন কাউন্সিলের কাছে বললাম যে রোজা মাসে এগুলা করা সম্ভব না, আর তাছাড়া ইলেকশন মেম্বারশিপ ড্রাইভ আগে ক্লোজ হতে হবে, আর নমিনেশন পরে। কারণ হোয়াট ইফ একজন মেম্বার সে ইলেকশনে ক্যান্ডিডেট হইতে চায়, এবং আমাদের সাংবিধানিক নিয়ম হলো এটা আগস্টে মেম্বারশিপ ক্লোজ হয় এবং নভেম্বরে ইলেকশন হয়, নভেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে। কিন্তু এইটা মানা হয় না, এখানে আরবিট্রেটররা একটু ভুল করছে। আমরা যখন বলছি তখন বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 2 জন উকিল এগুলা কি করবে, 2 পক্ষ থেকে মিডিয়েটিং করে এগুলো সলভ করবে। কিন্তু আমরা এগুলা বলার পরেও বারে প্রথমত আমি 3 জনের নাম দিই, আমি সহ। আমার নামকে তারা রিজেক্ট করে, কারণ জানি না, সম্ভবত ভয়ে, আর ভয় তো পাওয়ার কথা না, আমি তো মানুষই। তো যাই হোক, আমার নামকে রিজেক্ট করেন, বাকি 2 জনকে তারা অ্যাকসেপ্ট করেন। পরে আরেকজনকে দিতে বাধ্য হই মাসখানেক পরে। বহুত চেষ্টা করছি, কারণ আমি জানি ভিতরের খবর, আমি জানি ফাইন্যান্সের খবর, আমার কাছে যে রেকর্ড আছে। পরবর্তীতে আরেকটা যে যখন লাইভ দিব তখন আপনারা দেখবেন যে ফাইন্যান্সগুলোই শুধু উপস্থাপন করবো। আজকে শুধু ইলেকশনের কথা বলি। তো ইলেকশন কমিশন ফার্স্ট অফ অল সেপ্টেম্বরে গঠিত হয়েছে, যেটা বেআইনি। এই 5 জন বেআইনি। কোর্টের থেকে যে কোর্টের মাধ্যমে যে স্টিপুলেশনটা সার্টিফাই হয়ে আসছে, ওইটাও তারা মানে নাই। আমাদের উকিলের কোনো পরামর্শ তারা নেন নাই। ওনারা মামলার মানে কোর্টের হিয়ারিংয়ের পরের শুক্রবারই জনাব আলমাস আলী সাহেব, সর্বজনাব আলমাস আলী সাহেব এসে ঘোষণা করছেন মসজিদের মধ্যে যে মামলা খারিজ হয়ে গেছে। কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে the undersigned hereby stipulate and agree the discontinuation all their respective claims against all parties in these actions under the following terms and conditions. এখানে মামলা খারিজের কথা কিচ্ছু হয় না, একটা স্টিপুলেশনে এগ্রিমেন্টে করা হয়েছে। যখন এটা আমরা জানলাম এবং আমরা বললাম যে আমাদেরও তাইলে কিছু বলতে দিতে হবে, তারা সরাসরি নিষেধ করলেন এবং আর কেউ তাতে কোথাও কিছু না বলেন ওইটার ব্যবস্থা করলেন। কিন্তু তারা ঠিকই বলতে আসেন। জানেন, সাংবিধানিক এই অন্যায়গুলা, সর্বশেষ যে মামলা, এটা শুধু আমি ছিলাম এখানে, আব্দুল শহীদ সাহেব ছিলেন না, আর কেউ ছিল না। ইভেন একটু আগে একটা লাইভ দেখলাম জনাব নুরুল্লাহ হিয়া সাহেবের, উনাকে আমি কি বলবো, একদিন যে কোনো একটা ব্যাপারে ওনাকে আমি বলছিলাম যে এইটা ভাই আমার আত্মীয় স্বজন আসছে, এই আসছে সেই আসছে, আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব না। পরে দেখা যায় উনি সেই একই জিনিস করছেন। আর মসজিদের অডিট রিপোর্টটা যদি দেখেন না, তাহলে দেখবেন মিনিমাম $1,00,000 দায় ওনার হাতে। এবং এই জিনিসটা এই অডিট রিপোর্টে এইটা পরিষ্কার বলে দিচ্ছে যে ফিউনারাল সেক্রেটারি 2018 থেকে 19-এর যে কমিটি, ওই কমিটির ফিউনারাল সেক্রেটারি এটা দায় এড়াতে পারেন না। যেই শিটগুলো অদল বদল হয়েছে, কমিটির মেম্বাররা এজ এ কমিটি তারা এগুলো দায় অদল বদল করতে পারেন না। এই জন্য
তিনজন বর্তমান ইলেকশন কমিশনার 5 জনের কাছে একটা চিঠি লিখছিল এটা যে 15 জনই ইলিগ্যাল, যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এই 15 জনই ইলিগ্যাল। তো এখানে উল্লেখ করা হয়েছিল কেন, এখানে সংবিধানের একটা ব্যাপার আছে। সংবিধানে বলতেছে আর্টিকেল 7 সেকশন 3E, আর্টিকেল 7 সেকশন 3E বলা আছে যে কেউ কোনো লাইফ মেম্বার অথবা জেনারেল মেম্বার যদি ইলেকশন কমিশনকে চিঠি দেয় কোনো ক্যান্ডিডেটের ব্যাপারে রেস্ট্রিকশন জানিয়ে যে উনি কি করছেন, কোনো ফ্রডের সাথে জড়িত ছিলেন অথবা কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন, কোনো মামলা মোকদ্দমার সাথে জড়িত ছিলেন, তাইলে এই যে আর্টিকেল 7 সেকশন 2 ইলেকশন ক্যান্ডিডেসি ইন রেস্ট্রিকশন, এটাতে বলা আছে যে এই জেনারেল মেম্বার আর লাইফ মেম্বারের কথা তারা এই 3টা কারণে পার্টিকুলার ক্যান্ডিডেট যদি কোনো ডিসিপ্লিনারি আদেশের দ্বারা শাস্তিপ্রাপ্ত হন এবং যদি কোর্টের কোনো মামলা টুকরা হয় অথবা কোনো ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্টের মাধ্যমে কোনো করাপশন অথবা মিসইউজ অফ ফান্ড যদি প্রমাণ হয়। অডিট রিপোর্টে এই জিনিসটা পরিষ্কার যে বর্তমানে যেই 15 জনের কমিটি হয়েছে এর মধ্যে 13 জন ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি এটার সাথে জড়িত, লেড বাই বর্তমানে যেই সভাপতি হয়েছেন আহিয়া সাহেব, ওনার সেক্রেটারি, ওনার ভাইস প্রেসিডেন্ট, উনি তো একবার এক সময়, ওনার ট্রেজারার আলহামদুলিল্লাহ, একদিন তো তারা সবাই মিলে আমার রাস্তায় মারতে আসছিলেন, আমার পুলিশ রিপোর্ট করা আছে। আরেকদিন আমি চান্স পাইছিলাম ধরাইয়া দিতে, আমি ধরাইয়া দিই নাই, কারণ আমি বলছি যে কি বলেন কোনো দায়িত্ব নিয়ে কোনো এটার কি বলে মানে ওইখানে আমার থাকতে হবে, একটা কিছু করতে হবে, ওইটা না, ওইটার জন্য আমি যাই নাই। গত 6th অ্যামেন্ডমেন্টের মাঝে আমার যতগুলা প্রস্তাব অ্যাড হয়েছে, এই যে একটা প্রস্তাব এটা সম্ভবত আমারই, এবং আরেকটা যেটা অ্যাড হয় নাই ওইটা আমি চাইছিলাম যে কোনো কারণে সংবিধানে অ্যাড হওয়ার জন্য চাইছিলাম, কোনো কারণে কারো যদি কোনো অন্যায় প্রমাণ হয়, মসজিদের পয়সাপাতি নিয়ে অথবা কি নিয়ে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো ক্ষতির কারণ যদি হয়, তার সকল ধরনের সদস্যপদ বাতিল হবে। এইটা আমি প্রস্তাব করেছিলাম, এইটা তারা ঢুকান নাই সঙ্গত কারণেই, কারণ এটা হলে আগ পিস ইত্যাদি ইত্যাদি কী হবে। ও ভালো কথা, এই যে 3 নম্বর দেখালাম অডিট রিপোর্টের যেই কিটা ধারাটা সংবিধানে, এখানে কিন্তু কোনো টাইম নাই, কোনো টাইমে উল্লেখ নাই যে আজকের থেকে 15 দিন আগে যদি কেউ করে, এরকম না। কোনো সময়ে প্রিভিয়াসলি কখনো যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ থাকে, তাইলে এটা কি করতে হবে, উপস্থাপন করতে হবে। এই কিসের মাধ্যমে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে 3 জন আব্দুল শহীদ, লোকমান হোসেন এবং শামীম আহমেদ, তারা এই জিনিসটা ইলেকশন কমিশনকে জানাইছেন। ইলেকশন কমিশন জবাব দিচ্ছেন যে তারা এই ধরনের কোনো প্রমাণ পান নাই। অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেইন্টস, দ্য ইলেকশন কমিশন ডিসকাস দিস ইস্যুজ, এবং এখানে কোনো ডিসক্রিপেন্সি পান নাই তারা। অথচ সংবিধানে এটা পরিষ্কার, ইলেকশন কমিশনে সাপোজ টু রান দ্য হোল থিং, ইলেকশনের ব্যাপারটা, ভোটার লিস্ট বানানো, ভোটার লিস্ট ফাইনাল করা ইত্যাদি ইত্যাদি। বোর্ড অফ ট্রাস্টির প্রতি বৎসরান্তে জেনারেল মিটিংয়ের মাধ্যমে, অডিট রিপোর্টের মাধ্যমে ফাইন্যান্স উপস্থাপন করা, এগুলা নিয়ম। কিন্তু দেখা যায় কি জেনারেল মিটিংই সঠিকভাবে হয় না, এবং জেনারেল মিটিং, যেমন লাস্ট জেনারেল মিটিং যেটাতে আর্বিট্রেশন কাউন্সিল করা হয়েছে, ওইখানে মোট 32 থেকে 35 জন লোক উপস্থিত ছিল। আমি যখন বললাম যে যেহেতু এখানে কোরাম হয় নাই, অতএব আজকে তো কোনো মিটিং হইতে পারে না, আগে কোরাম করার মতো একটা ব্যবস্থা সৃষ্টি করুন, তারপর কি করেন। তখন সেক্রেটারি সাহেব বললেন যে আপনি মিটিংয়ে শেষ পর্যন্ত থাকেন, দেখবেন কোরাম হয় কি না। আরে বাবা,
আমরা তো সামাজিক সংগঠন করছি, মসজিদে না হয় কমই ছিলাম, কিন্তু ইলেকশন কমিশনে অনেকে সামাজিক সংগঠনের সাথে জড়িত, নাচ গানা পার্টির সাথে জড়িত আছেন। তারা ভালো করেই জানেন যে এইখানে অনিয়ম হচ্ছে। তারা ভালো করেই জানেন যে এনিওয়ে, আমার মামলাটা ছিল, শুধু আমি বাদীছিলাম, আমার মামলাটা ছিল বিগত যে মামলা, এটা ছিল শুধুমাত্র ফ্রডের জন্য, বিগত নির্বাচনে ফ্রডের জন্য। এই বিগত নির্বাচনে ফ্রডের মামলাটা করাতে যে তথ্য উপাত্ত তারা আমাদের কাছে উপস্থাপন করছেন, যে তথ্য উপাত্ত কোর্টে উপস্থাপন করছেন, যেটা পরবর্তীতে আমার হাতে আসছে, সেইখানে তারা প্রমাণ দিছেন যে 22শে জুলাই যে কম্পিউটার প্রিন্ট আউট আমাদেরকে দিচ্ছেন, ওইটার প্রথমে লেখা ছিল সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6, কে কোন সময় ভোট দিচ্ছে, পরবর্তীটা হলো টাইম, তারপরে ইত্যাদি ইত্যাদি। দেখা যায় কি 9টা সামথিং থেকে ভোট শুরু হয়েছে, 9টা 10টা এইভাবে চলতেছে, 1 2 3 চলতেছে। দেখা যায় এক সময় বিকাল 3টার সময় গিয়া 10টার ভোটে অ্যাড হয়েছে। হ্যাঁ, তারপরে কোর্টে যে একই জিনিস যখন উপস্থাপন করা হয়েছে, একই জিনিস যে সময় কোর্টে উপস্থাপন করা হয়েছে, এটাকে সিরিয়াল নাম্বারটাকে বদলে, এটাকে কালো কালি দিয়ে মুছে উপরের জায়গাটাকে লেখা হয়েছে স্লিপ নাম্বার, কারণ স্লিপ নাম্বারের সাথে এটা ম্যাচ করতে হবে। এই জন্য তারা 8 মাস পরে এই কাগজপত্রগুলা কোর্টে দাখিল করে, মামলা হওয়ার 8 মাস পরে। আর একইভাবে 1 উকিল 2 উকিল করে সব মসজিদের পয়সাপাতি খরচ করে তারা